তখন বাজে 1টা, আমাদের তখন ছুটি হয়েছে। ছুটি হওয়ার তখন আমি ক্লাসরুম থেকে বের হচ্ছি, তখন বারান্দায় আসার পর আমাকে আমার স্যার বলল যে তোমার ডিটেনশন হয়েছে, তুমি আরও কয়েক মিনিট হোমওয়ার্ক করার পর চলে যেতে পারবে। তো এভাবে কয়েকজন স্টুডেন্টকে বলেছে, আর আমরা তখন আলাদা ক্লাসে গিয়ে হোমওয়ার্ক করার জন্য যাচ্ছিলাম। যাওয়ার সময় যখনই ডিটেনশন রুমে ঢুকতে গেছি তখনই বিকট আওয়াজ এবং প্রচুর আগুন। তখন পিছনে তাকাই দেখি যে খালি দাউ দাউ করে আগুন জ্বলছে এবং অনেক ধোঁয়া আর ছাই আমার দিকে আসছে। তখন কয়েক সেকেন্ডের মধ্যে ক্লাসরুমের ভিতরে ঢুকি, যে কোনো একটা ক্লাসরুম। ঢোকার পর একেবারে ক্লাসের পিছনের সাথে ঘেঁষেছিলাম, ওয়ালের সাথে ঘেঁষে চিৎকার করছিলাম, কারণ আমি তো আর জানি না কি হয়েছে। তখন এই ঘটনা হওয়ার পর ধরেন তখন 30 সেকেন্ড এরকম খালি চিল্লাচ্ছিলাম, বাঁচাও বাঁচাও বলে। এভাবে আমার সাথে কয়েকজন ছিল, তারাও চিল্লাচ্ছিল। এভাবে ধরেন 1 মিনিট চলে গেল। তখন ব্যাপারটা বুঝতে পারলাম যে আগুন ধরেছে কোথাও বা কোনো একটা ব্লাস্ট হয়েছে। এরপর তখন আমি ক্লাসরুমের ভিতরে, একটা আলাদা ক্লাসরুম একটু দূরে। তখন শ্বাস নেওয়ার মনে হচ্ছিল যে শ্বাস নিতে পারছি না, শ্বাস নিলে গলা দিয়ে মনে হচ্ছিল যে পুড়ে যাচ্ছে। তখন ক্লাসরুমের পিছনে একটা জানালা ছিল, ওই জানালা দিয়ে কোনোভাবে শ্বাস নিচ্ছিলাম আমরা সবাই মিলে। তো এখান থেকে কেউ কেউ আমার সাথে আল্লাহ আল্লাহ করছিল, কেউ কেউ প্রার্থনা করছিল। এভাবে 1-2 মিনিট কেটে গেল। যখন দেখছি পরিস্থিতি একটু স্বাভাবিক হয়েছে, তখন আমি একটু বারান্দায় গেলাম দেখার জন্য কি হয়েছে। আমি আমার হলওয়েতে বারান্দার দিকে বাম দিকে তাকিয়ে দেখি যে খালি আগুন জ্বলছে এবং প্রচুর ধোঁয়া, কিছু দেখা যাচ্ছে না সহজে। যখন এই বিমানটা বিধ্বস্ত হলো তখন আমি ক্লাসে ছিলাম। আমি মাইলস্টোন কলেজের বায়োলজির টিচার। আমার ক্লাসরুম থেকে একটা বিকট আওয়াজ হলো। তো মুহূর্তের মধ্যেই আওয়াজটা শুনে আমার এটা মনে হয়নি যে ওটা একটা বিমান হবে। মনে হয়েছিল যে আমাদের কলেজে যেহেতু জেনারেটর আছে বা অনেক বড় বড় বিল্ডিং আছে, কোনো একটা কিছু বার্স্ট হয়েছে। আমি ভয় পেয়ে গেলাম এবং আরও বেশি ভয় পেয়ে গেলাম এর জন্য যে বাইরে আমার হাজব্যান্ড আমার ছেলের জন্য অপেক্ষা করছিল। ছেলের ছুটি হয়েছে আর হাজার হাজার স্টুডেন্ট আমাদের ওই ক্যাম্পাসে, মাইলস্টোন ক্যাম্পাসে পড়ে। সবার জন্যই চিন্তা হচ্ছিল, পাশাপাশি নিজের জন্য তো আছেই। মানে একটা দুশ্চিন্তার ঘোরের মধ্যে আমরা কোনো রকমে তাড়াহুড়ো করে এই 4তলা থেকে, আমি 4তলায় ছিলাম, 4তলা থেকে নেমে আসলাম। নেমে এসেই আমি আমার হাজব্যান্ডকে খুঁজতে শুরু করি। আমার হাজব্যান্ড এর আগেই আমি যখন ক্লাসে ছিলাম ফোন দিয়েছিল, ছেলেকে পাচ্ছিল না। ও ছেলেকে, আমার ছেলে সূর্য সময়, ওকে আজকে মানে সেদিন নেয়ার জন্য 21 জুলাই নেয়ার জন্য গিয়েছিল। স্কুলে না যাওয়ার কারণে পরের দিন যখন সে স্কুলে গেছে ওই দিন ওকে ডিটেনশন দিছে স্কুলে না যাওয়ার কারণে। আমি তো এটা জানতাম না, কিন্তু ওদের যে ক্লাসরুমটা বিমান যেখানে পড়ছে জাস্ট ওপরে দোতলায়। তো 1টার সময় ছুটি হয়, আমি 1টার 5-10 মিনিট আগে ওখানে গেছি, গিয়ে ওখানে দাঁড়ায় ছিলাম। সমস্ত স্টুডেন্টরা বের হয়ে আসছে, 50% বের হয়ে গেছে। তা আমি তখন দেখি যে আমার ছেলে আসছে না, তখন আমি আগায় গেলাম টিচারদের সাথে। কয়েকজন টিচার স্টুডেন্ট সহ দাঁড়ায় আছে, কথা বলছে। তো আমি গিয়ে টিচারকে জিজ্ঞাসা করছি যে ম্যাডাম আমার ছেলে তো আসছে না, তো আমার ছেলে কোথায়? বলো কি নাম? আমি বললাম সূর্য সময় বিশ্বাস, ও 7ম শ্রেণীতে পড়ে, ইংলিশ ভার্সন। বললো যে হ্যাঁ আছে তো, আছে, ওর ডিটেনশন হয়েছে সম্ভবত, আপনি একটু অপেক্ষা করেন। তো স্কুলের স্টুডেন্ট ডিটেনশন এই শব্দটার সাথে আমি পরিচিত না, কারণ আমাদের যে এজ, মানে আমরা যে স্কুলে পড়ছি ওই সময় তো এই বিষয়গুলো ছিল না, যে ডিটেনশন আবার কি একজন স্টুডেন্টের। পরে আমি বুঝছি যে ঘটনাটা কি। তো যাই হোক, তো এই অবস্থায় আমায় কথা বলতে বলতে তখন আমার ওর টিচার আমাকে বললো যে আপনি একটু নিচে দাঁড়ান, স্টুডেন্টরা সব নিচে নামছে। তা আমি নিচে দাঁড়ানোর উদ্দেশ্যে যা সিঁড়ি দিয়ে নিচে নামবো, 1 পা আগাইছি সিঁড়ি দিয়ে নিচে নামানোর জন্য, জাস্ট পা সামনে দিছি। তখন দেখি যে অপোজিট সাইড থেকে
কলেজ বিল্ডিংয়ের জাস্ট পাশ দিয়ে অপোজিট সাইড থেকে ধেয়ে আসছে আমার দিকে বিমান, যুদ্ধ বিমান 2 ভাগ হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি যে ছোট্ট একটা বিমান 2 ভাগ হয়ে গেছে। তো এটা তো অস্বাভাবিক ব্যাপার, বিমান 2 ভাগ হয়ে যাবে। আমি বুঝতে পারছি যে সামথিং রং। আমি জাস্ট 2 সেকেন্ডের মধ্যে আমার ব্রেন সিগন্যাল দিছে, আমি সাথে সাথে বাম দিকে ঝাঁপায় পড়ছি বাগানের মধ্যে। 2 সেকেন্ড। তো যখন আমি ঝাঁপায় পড়ছি, আমিও পড়ছি, বিমানও পড়ছে। আমি পড়ছি বাম দিকে, বিমান পড়ছে ডান দিকে, মাঝখানে শুধু যে সিঁড়িটা, নামার সিঁড়িটা। তো বিমানের শব্দে আমার মনে হচ্ছিল যে আমার দেহ মনে হয় অর্ধেক নাই, অনুভূতিটা এমন হচ্ছিল। জাস্ট 2 সেকেন্ডের মধ্যে আমি আবার উঠে দৌড় মারা শুরু করছি। 2-3 হাত যাওয়ার পরে পেছনে তাকায় দেখি যে আমার পুরো বিল্ডিং জ্বলছে, আগুন ধাও ধাও করে জ্বলছে। তখন তো আমার হুঁশ জ্ঞান আসলে কিছু নাই। আমার ছেলে দোতলায়, আমি জানি যে ওই ক্লাসরুম দোতলায়। তো দোতলায় মানে আমার ছেলে নিশ্চিত আগুনে জ্বলছে। আমার মানসিক অবস্থা খুব খারাপ। তো আমি তখন আমার ওয়াইফকে কল দিলাম, দেখে ওর কল ঢোকে না। ওরাও বুঝতে পারছে, ততক্ষণে ওরা টিচাররা সব বের হয়ে আসছে। তা আমি হাওমা করে আমার ওয়াইফের বিল্ডিংয়ের দিকে যাচ্ছিলাম, ইতিমধ্যে সে আমারে কল দিছে, ওয়াইফ কল দিছে। তখন কল দেওয়ার পরে সামনে গিয়ে দেখি যে কোনো নিয়ন্ত্রণে, আনকন্ট্রোল, অনেক স্টুডেন্ট খালি গায়ে বেরিয়েছে, তাদের চামড়া ঝুলে যাচ্ছে পোড়া। আমার কিছু করার নাই। আমার ছেলে ওপরে, আমি নিচে, আমার ওয়াইফ সহ, আমার কিচ্ছু করার নেই। আমার ছেলে পড়ে যাচ্ছে অনেক স্টুডেন্টদের সাথে, অনেক অভিভাবক টিচারের সাথে। এটা ভাষায় বর্ণনা করার মতো না বিষয়টা। অনেকজন স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করছে, এভাবে এভাবে ইশারা করছিল যাওয়ার জন্য। আমি তখন ডান দিকে তাকিয়ে দেখি যে আমাকে একটা লোক গ্রিল কেটে, এইটুকু গ্রিল কেটে আমাকে ডাকছে যে আসার জন্য। আমি তাকে থামতে বললাম। আমার সাথে যারা যারা ছিল 5 জন ছিল, 2 জন সিনিয়র আর 3 জন আমরা হলো ক্লাস 7 থেকে। তো আমরা তখন গ্রিল থেকে, তখন তো আমাকে থামতে বললো। তখন আমি থামতে বলার পর আমি সবাইকে ডাকলাম যে আসো তোমরা, এখন বের হইতে হবে। তখন যখন গ্রিল কেটেছিল, আমি প্রথমে বের হইলাম। বের হওয়ার পর সানসেটে দাঁড়িয়েছিলাম। সানসেটে দাঁড়িয়েছিলাম কারণ আমার সাথে অনেকজন ছিল যারা অনেক ইনজুর্ড, অনেক উন্ডেড। তখন তাদেরকে প্রথমে বের হইতে দিলাম, একটা মই দিয়ে সবাই বের হয়েছে, ওই মইটা দিয়ে আমিও বের হইলাম এরপর। আর যারা যারা বের হইতে পারিনি আমি সেটা ঠিক মতো বলতে পারছি না। তখন আমার একটাই চিন্তা ছিল যে আমাকে বাঁচতে হবে এবং আমার বন্ধুদের বাঁচাতে হবে। প্রথমে আমি নিজেকে বাঁচাইলাম সানসেটের উপর দাঁড়িয়ে। তখন আমি বুঝলাম যে যখন আমি ভালো আছি, সুস্থ থাকবো, তখন আমি আমার বন্ধুদের বের করলাম ওইখান থেকে। আস্তে আস্তে তারপরে সানসেট থেকে যখন নামলাম, নামার পর আমি আমার আম্মুকে খুঁজতে শুরু করলাম এবং আমার আব্বুকে। আমার আব্বু তখন আমি জানতাম যে সে গেটের সামনে দাঁড়িয়েছিল, এজন্য তার জন্য অনেক কাঁদছিলাম। আমি ভেবেছিলাম সে মনে হয় মারাও গেছে। 5 থেকে 10 মিনিটের মধ্যে উদ্ধারকর্মী চলে আসছে। গ্রিল কেটে, বারান্দার গ্রিল কেটে এক পাশে বের করছে ক্যান্টিনের সাথে। আমরা ক্যান্টিনে বারান্দার ওখানে দাঁড়ায় আছি। আমার ওয়াইফ তখন বলল যে রক্ত পড়ছে, ঘটনা কি? আমার এখানে কেটে গেছে, ভেতরে সেলাই হয়েছে আমার। এটা যখন আমি পড়ে যাই, মানে কখন কিভাবে লাগছে আমি জানি না, পায়ে এবং হাতে আঘাত লাগছে। তো এখানে এই জামার উপর দিয়ে রক্ত পড়ছে। দেখি যে দাও দাও করে আগুন জ্বলছে। আমি তো ভয় পেয়ে গেলাম। দেখি আমার ছেলের স্কুলেই দাও দাও করে আগুন জ্বলছে। এটাতে তো আমি আরও মানে কি বলবো, আমি মানে ভাষাহীন, বাকহীন হয়ে গেলাম যে কি হতে যাচ্ছে। আগুনে সবাই তো পুড়ে একেবারে মরে যাবে, ঝলসে যাবে। একটা আতঙ্কের মধ্য দিয়ে আমি আমার হাজব্যান্ডকে কাঁপা কাঁপা হাতে আমি ফোন দিলাম, সে কোথায় আছে, তাকে নিয়েও দুশ্চিন্তা, সে তো ওখানেই ওয়েট করছিল। পরে তাকে ফোনে আমি পেয়ে আমি জিজ্ঞেস করলাম, আমার ছেলে কোথায়, তুমি কোথায়? সে বলল যে আমি তো ছেলের এখানেই আছি। আমি মানে তার কণ্ঠ শুনে মনে হলো সেও আহত হয়েছে কোনো মানে ওই বিমানের বিধ্বস্ততার কারণে। পরে বলল যে তুমি আগে এখানে আসো, তারপরে বলছি। পরে আমি ছেলের স্কুলের দিকে এগিয়ে গেলাম, সেখানে তাকে একেবারে আহত অবস্থায় দেখলাম, আমার হাজব্যান্ডকে। এই অবস্থায় আমার ওয়াইফ বলল, আমি তাকে বললাম যে দেখো তো কী হয়েছে। ওয়াইফ তখন হয়তো বুঝে হোক না বুঝে হোক আমাকে সান্ত্বনা দিয়েছে, তেমন কিছু হয়নি। কিন্তু তেমন কিছু না হলে আমার মুখ শুকায় যাচ্ছে, আমি পানি খেতে চাচ্ছি, আর আমি নড়তে পারতেছি না, হাত পা কাঁপছে আমার। তার সারা দেহে
বালি, শার্টে বালি, মাথায় বালি এবং শার্টের বুকের বাম পাশে এখানে রক্ত ছিল। আমি আরও মানে কষ্ট পেতে থাকলাম এবং ভাবলাম যে সে ইনজিউর্ড হয়েছে। তার চেয়ে বড় কথা, সে ইনজিউর্ড হলেও সে বেঁচে আছে আমার চোখের সামনে, এটা সেরে যাবে। আমার ছেলে কোথায়, সেই চিন্তাই আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। পরে আমি ওকে জিজ্ঞেস করলাম, ছেলে কি বের হয়েছে? বলে না, এখনও বের হয়নি। আমি তো তখন একদম মানে আমি কাঁদবো না কি করব আমি বুঝতেই পারছিলাম না। পরে আমি দেখলাম যে সেনাবাহিনীর আর্মিরা আসলো, আমাদের ছাত্রছাত্রীরা আরও আশেপাশে যারা ছিল সবাই উদ্ধার কাজে, বাচ্চাদেরকে বের করার কাজে নেমে গেল। দুই পাশের বিল্ডিংয়ের দুই পাশে গ্রিল কেটে, সেই গ্রিল কেটে তারপরে নামাচ্ছে। আমি এদিকে আগুনের ভেতর থেকে কতগুলো স্টুডেন্ট, ছোট ছোট বাচ্চা এবং বড় বাচ্চাগুলো বের হচ্ছে। কারো হাত পুড়ে গেছে, কারো পা পুড়ে গেছে, কারো দেহ অনেক অংশ পুড়ে গেছে। এসব দেখে আমার আরও মানে অস্থিরতা বেড়ে যাচ্ছিল, কিন্তু আমি যথাসম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম, কারণ আমি যদি অস্থির হয়ে জ্ঞান হারিয়ে ফেলি আমার ছেলেকে আমি কোথায় খুঁজবো। এ কারণে আমি নিজেকে শক্ত রেখে আমি পোড়া দেহর দিকে তাকাচ্ছি, ছোট ছোট বাচ্চাদের দিকে তাকাচ্ছি, আমার সূর্য এখানে আছে কিনা, আবার উদ্ধার করছে যে উদ্ধার কর্মীরা সেদিকে তাকাচ্ছি, আমার সূর্য নামছে কিনা। তো আমি দিক বিদিক হয়ে এদিক ওদিকে তাকাচ্ছি, খুঁজছি ছেলেকে। একবার ফোনের দিকে তাকাচ্ছি যে আমার সূর্য কোনোভাবে বেঁচে গিয়ে আমাকে ফোন করে কিনা, ফোন করলে তো আমি বুঝবো। তো কোনো মতে আমি বারান্দার উপরে বসলাম। তো যখন স্টুডেন্টরা বের হওয়া সব শেষ, আমি হতাশ, আমার ছেলে আর নাই। এখন ওই পাশ দিয়ে আর একটা জায়গায় যে গ্রিল কাটছে অপোজিট সাইডে, এটা আমি জানতাম না। তো 15 থেকে 20 মিনিটের মধ্যে ওরা কল দিছে, আর একটা ফোন থেকে আমার ছেলে কল দিছে আমার ওয়াইফকে। এবং ওর কণ্ঠ এমন ছিল মানে মনে হচ্ছিল যে অতটা ইনজিউর্ড না, কম ইনজিউর্ড। আমি এতে আরেকটু আশ্বস্ত হলাম যে না, আমার ছেলে বেঁচে আছে এবং ভালো আছে মোটামুটি, এরকমই মনে হলো। বললো, মা আমি বাংলা মিডিয়ামের বিল্ডিংয়ে এসেছি, তুমি এখানে আসো। পরে আমি দৌড়ে গিয়ে ওখানে চলে গেলাম, ওখান থেকে ওকে খুঁজতে লাগলাম প্রত্যেকটা ঘরে। পরে হঠাৎ করে দেখি আমার ছেলে খালি গায়ে, প্যান্ট আছে পরা, আর মাথার চুল একটু পুড়ে গেছে আগুনে, আর হাতের এখানে একটু ঝলসে গেছে ডান হাতে। ওই অবস্থায় আমি ওকে দেখতে পেলাম, ও আমাকে জড়িয়ে ধরলো, কান্না করলো, আমিও কান্না করলাম। আর আমার ছেলের সাথে সাথে জিজ্ঞেস করলো, মা তুমি ঠিক আছো, বাবা কোথায়? পরে আমি ওকে বললাম যে হ্যাঁ তোমার বাবা ঠিক আছে, চলো তোমার বাবার কাছে নিয়ে যাচ্ছি। এভাবে কয়েক মিনিট পর, 10 মিনিট 20 মিনিট পর আমি আমার আম্মুকে খুঁজে পেয়েছি। আমার আম্মু তখন আমার আব্বুকে ক্যান্টিনে ছিল, তখন তার কাছে নিয়ে গেছে, তখন তাকে পেলাম। এইভাবে আমরা আমার পরিবার নিয়ে একটা হাসপাতালে গেছি, ওই হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে আরেকটা হাসপাতালে গিয়ে ঠিক হয়েছি। আমরা ছেলেকে ধরে কান্নাকাটি শুরু করলাম। এরপরে তো বাঁচতে হবে। তখন আমার ছেলের হাতে এখানে পুড়ে গেছে, বেশ কয়েক জায়গায় চুল পুড়ে গেছে, আমি এই অবস্থা। তখন আমার ব্রেনের মধ্যে কাজ করছে যে কোনোভাবে হসপিটালে যেতে হবে। তা আশেপাশে যে হসপিটাল আছে সেখানে যাওয়ার জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ওকে আমি ধরবো কি, আমার ছেলেই আমাকে ধরে। তখন গোল চত্বরে গিয়ে একটা রিক্সা নিয়ে কোনো মতে লুবানা হাসপাতালে যাই। আমার হাজব্যান্ডের 2টো সেলাই পড়েছে বুকে, এখানে কেটে গিয়েছে। সেখানে সেলাই করার পরে সেখান থেকে আমাদেরকে বললো যে এখানে তো অনেক রোগীর ভিড়, এখানে আমরা আর পারছি না, আপনারা অন্য কোথাও নিয়ে যান, টিটেনাসের ইনজেকশন দিতে হবে। পরে আমরা আধুনিক মেডিকেল কলেজ উত্তরা সেখানে গেলাম, সেখানে গিয়ে টিটেনাসের ইনজেকশন দুজনকে দেওয়া হলো। আমার ছেলেকে মলম লাগিয়ে দেওয়া হলো, বার্নার ক্রিম যে সেটা। তারপরে ওখান থেকে আমার ছেলে বিপদমুক্ত, এটাই বললো। পরে আরও স্টুডেন্ট ওখানে ছিল, অনেকেই আমার পরিচিত অপরিচিত সবাই চিৎকার করে কাঁদছে। আমি ওদেরকে সান্ত্বনা দিচ্ছি, ওদেরকে মোটিভেট করছি যে বাবা চুপ করো, ঠিক হয়ে যাবে সব। এভাবে আমি আরও বেশি বিমর্ষ হয়ে গেলাম আমার ছাত্রছাত্রীদেরকে দেখে। ছোট ছোট এবং বড় বড় সবাই আছে ওখানে। তারপরে আমার হাজব্যান্ডের অক্সিজেন লেভেল কমে গিয়েছিল, তাকে বললো যে মেডিসিন বিভাগে নিয়ে যেতে, ওখানে ভর্তি করা। তারপর সেখানে নিয়ে গেলাম। বাকি ডাক্তাররা বলল যে ওনাকে আজকে রাতে রাখতে পারলে আপনারা রাখতে পারেন, চাইলে নিয়ে যেতে পারেন। পরে আমি রাত 11টার দিকে বাসায় নিয়ে আসি ডাক্তার বলার পরে। এখনও সেলাই তো কাটতে আরও 1 সপ্তাহ লাগবে হয়তো। ডাক্তারের কাছে গেছিলাম 2 দিন আগে, বলছে যে আরও সপ্তাহখানেক পরে সেলাই খুলতে পারবেন। তো আমি যাদেরকে বের করেছি তার মধ্যে আনফরচুনেটলি জারিফ ফারহান, ও আজকে সকালে মারা গেছে। আর আমি
যতটুকু জানি যে অনেকজন মারা গেছে আমাদের ক্লাসরুম থেকে। তাদের নাম হলো শায়ান ইউসুফ, মাহাতাব, সামিউল করিম সামির, উকিয়া চাং মারমা এবং আরও অনেকজন। কয়েকজন আমার অনেক ঘনিষ্ঠ বন্ধু, তাদের সাথে ক্লাস 4 থেকে ক্লাস করছি, তাদেরকে অনেক ভালোভাবে চিনি, অনেক মজাও করেছিলাম। যখন ব্যাপারটা জানলাম যে অনেকজন মারা গেছে তখন অনেক শকড হয়েছিলাম, কিছু বলার মতো না, কোনো ইমোশনও কাজ করছিল না। তখন মনে হচ্ছিল যে সব কিছু ভেঙে পড়ছে আমার ওপর। এই অবস্থায় তো আর কিছুই বলা যাচ্ছে না, তখন খালি চুপ হয়েছিলাম আর দেখছিলাম একজন একজন করে বের হচ্ছে এবং তাদের চামড়া পড়ে যাচ্ছে। এটা দেখার পর তো আর কিছু বলার মতো না, এটা অবস্থা খারাপ হয়ে যাওয়ার মতো। অনেক কান্না করলাম তাদেরকে দেখে। আমাদের কয়েকজন বন্ধু মারা গেছে, এটা আমাদের জন্য অনেক আনফরচুনেট, তাদের জন্য অনেক দোয়া। ছেলের এতগুলা বন্ধু নাই, এত অভিভাবক নাই, ছেলে মেয়েরা অনেক স্টুডেন্ট নাই, টিচার নাই। এই অবস্থায় একটা স্কুল কিভাবে আবার রান করবে? হয়তো বাংলাদেশেই সম্ভব, হয়তো বা কোনো কাউন্সিলিং ছাড়া আবার হয়তো স্কুল চালু হয়ে যাবে, স্টুডেন্টদের কাউন্সিলিং ছাড়া আবার স্কুল চালু হয়ে যাবে, আবার হয়তো যুদ্ধ বিমান ট্রেনিং নেবে এই শহরের 1 কোটি মানুষের শহরের উপর দিয়ে। আবার হয়তো বা এই দেশের যে অব্যবস্থাপনা, 54 বছর ধরে যে এই অব্যবস্থাপনা, যে যুদ্ধ বিমান 66 সালের কেনা যুদ্ধ বিমান, এখনও সেই যুদ্ধ বিমান ট্রেনিং দেয়, লক্কর ঝক্কর মুড়ির টিনের যুদ্ধ বিমান। তো এগুলো আসলে কষ্ট, পীড়াদায়ক অনুভূতি এগুলো। তো আমাদের তো কিছু করার নেই, আমরা তো সে নীতি নির্ধারকের জায়গা না, আমরা মধ্যবিত্ত পরিবার, আমাদের কতটুকুই বা ক্ষমতা আছে এই দেশকে চেঞ্জ করার। তো এখন ভবিষ্যতে বা বর্তমান যারা নেতৃত্ব আছে তারা কি করবে জানি না। এতগুলো প্রাণ চলে যাওয়ার পরেও এখনও নিশ্চিত না যে কতজন মানুষ মারা গেছে। সত্যিই হৃদয় বিদারক এবং ট্র্যাজেডি বাংলাদেশের জন্য। আর যাতে কোনো স্কুল, কলেজ এবং সাধারণ মানুষের যে তার কোনো ক্ষতি না হয়, এইটা আসলে আমার চাওয়া। সরকার সেই নির্ধারণ করুক, সিদ্ধান্ত নিক।